দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, বিজনেস 24, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি যদি শুনতে পান তাহলে সেটা শুনতে পাচ্ছি, কিন্তু স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে না। তা আমি শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা আমরা নেই। দেখতে পাচ্ছি এবং আমরা শুনতেও পাচ্ছি। আপনি যদি শুনতে পান, আমি আপনার ঠিক কাছে আছে। প্রথমেই প্রশ্ন রাখতে চাই, যে সেটি হচ্ছে যে সরকারি মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে সাধারণ মানুষের যে বিষয়গুলো, সেটা সাধারণ অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। যেখানে ঋণ খেলাপি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেই প্রেক্ষাপটে ইসলামী ধারার 5টি ব্যাংকে সরকারি মালিকানায় নেওয়া হচ্ছে। বিষয়টা আসলে কতটা উদ্বেগের বলে আপনি মনে করেন? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি শুনছিলাম আপনাদের কথাবার্তা যে সরকারি মালিকানাধীন অবস্থায় থাকলে গ্রাহকদের আস্থা বাড়বে, তাই তো? আসলে গ্রাহক কারা? গ্রাহক তো আসলে ব্যাংকিং এর মধ্যে গ্রাহক তো দুই ধরনের লোক। মানে বড় বড় আকারের একটা হচ্ছে ডিপোজিটর, আর একটা হচ্ছে আপনার বড়োয়ার, তাই না? তো আসলে ডিপোজিটরদের আস্থা বাড়বে, এতে খুব একটা সন্দেহ নাই। কিন্তু বড়োয়ারদের আস্থা আমাকে বাড়ায় কি লাভ? এই বড়োয়ারাই তো এই সমস্ত ব্যাংকগুলোর এই দুরবস্থার জন্য দায়ী। এবং সরকারি আসলে আমাদের দেশে যে একটু আগে আপনারা রিপোর্টে বলছিলেন যে আসলে আমাদের দেশে অভিজ্ঞতা খুব ভালো না। কারণ যখনই সরকারি নিয়ন্ত্রণাধীনে বা সরকারি আপনার কি বলে ওনারশিপে থাকে, তখন এই ব্যাংক ম্যানেজমেন্টের উপর এক ধরনের মরাল হ্যাজার্ড কাজ করে, বুঝছেন? এক ধরনের মরাল হ্যাজার্ড কাজ করে। তারা দে আর নট রিয়েলি দ্যাট মাচ সিরিয়াস, যে সিরিয়াসনেসটা ওদেরকে দেখা যায় প্রাইভেট ব্যাংকের কনটেক্সটে, তাই না? তো সেখানে, এবং আমাদের দেশেই দেখেন না, এই যে সরকারি মালিকানাধীন শুধু ব্যাংক কেন দেখবেন, যে কোনো প্রতিষ্ঠানই দেখেন না, কি একটা অবস্থা, তাই না? এক্ষেত্রে এই ধরনের আবার একটা সরকারিকরণ, আর একটা আপনার কি বলে এই পরীক্ষা নিরীক্ষা করার কি দরকার ছিল আমি জানি না। তার মানে এখানে যার ফলে যেটা হবে, এটা আমিও দোয়া করি যেন এই ধরনের প্রচেষ্টা সফল হয়। কিন্তু আমার সমূহ মানে কি কি বলবো, আমার সমূহ, বাট দেয়ার ইজ এভরি পসিবিলিটি যেটা এগুলো ফেল করতে পারে। কারণ কারণ এই যে একে তো ম্যানেজমেন্টের মরাল হ্যাজার্ড প্রবলেম, অন্যদিকে আসলে সরকারি প্রতিষ্ঠান তো কেউ গায়ে লাগবে না, কারণ সবাই তো মাসের শেষে বেতন পাবে, বুঝছেন? এটা যদি প্রাইভেট সেক্টরে থাকতো, তাহলে ডেফিনেটলি ওই ঋণ আদায় না হলে, ডিপোজিট না আনতে পারলে, তুমি যদি লেন্ডিং না করতে পারো, তোমার বেতন হবে না, তাই না? তো ওই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে পারলে তো ডেফিনেটলি হয়তো বা এগুলো সাকসেসফুল হইতেই পারে। ডক্টর তৌফিক আর আহমেদ চৌধুরী, তাছাড়া আমার আরেকটা, আপনি যেমনটা বলছিলেন যে বড়োয়ারদের আস্থা, ডিপোজিটরদের আস্থার পাশাপাশি বড়োয়ারদের আস্থার কারণে আমরা দেখলাম যে 4টি ব্যাংকের একটি কোম্পানি মালিকানাধীন ছিল, আরেকটি ব্যাংক ছিল নাসা গ্রুপের মালিকানা। এসালম এবং নাসা গ্রুপ মিলে হ্যাঁ 5টি হ্যাঁ ব্যাংকের মালিকানা ছিল। যে বড়োয়ারদের আস্থার কারণে দেখা যাচ্ছে ব্যাংক থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা চলে গেছে আমানতকারীদের টাকা। সেই হ্যাঁ, ওটা ক্ষেত্রে চলে তাদের গেছে যদি আস্থার কারণে দৃষ্টান্তমূলক না, ওটা শাস্তি তো না ওরা তো হয়, সেক্ষেত্রে তারা তো আরো এগ্রেসিভ ওইটা হবে ওইটা ভবিষ্যতে। ওইটা 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 আমি আপনার সাথে পুরোপুরি এগ্রি করি। ওইটা আস্থার ব্যাপার না, ওইটা হচ্ছে অনিয়মের ব্যাপার। ওটা হচ্ছে মানে আপনার দুর্বৃত্তায়নের ব্যাপার, তাই না? এরা ব্যাংকের ওনার, তাই বলে এরা যা খুশি তাই করবে। ওনার মানে কি, অনলি অনলি দা কি বলে আপনার ম্যাক্সিমাম শেয়ার, মানে শেয়ার হোল্ডার তারা। তাই বলে কি তারা মানে ব্যাংকের সমস্ত টাকা পয়সা এইভাবে নিয়ে যাবে? প্রত্যেকটা ব্যাংকেরই লেন্ডিং এর একটা নিয়ম কানুন থাকে, তাই না? তো নিয়ম কানুন না মেনে সব ডিপোজিটর, সব ব্যাংকারদের টার্গেট দিয়ে দিল যে তোমরা ডিপোজিট টার্গেট ফুলফিল করো, বাকি লেন্ডিং আমাদের বোর্ডের লোকজন করবে। বোর্ডের লোকজন সব এসালামের লোকজনদেরকে সব টাকা পয়সা দিয়ে দিল। এগুলো একটা ব্যাংকিং হইলো নাকি বলে? এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ব্যাংকের সংখ্যাও বেশি। সেক্ষেত্রে আসলে করণীয় কি? এইটাও একটা সলিউশন আমি মনে করি, যে এইভাবে যদি কিছু ব্যাংক ট্যাঙ্ক বন্ধ করা যায়, তাই না? আসলে আর আমরা তো প্রথম থেকে যেগুলো বলে আসছি, যখন নাকি এত এত ব্যাংকের লাইসেন্স দিচ্ছিল, তখনও আমরা বলে আসছিলাম এই কথাটাই, যে আসলে আপনি আরো 100টা ব্যাংকের লাইসেন্স দেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আসলে আমরা আমরা তাতে কোনো ধরনের প্রতিবাদ করব না। কিন্তু আপনার এই লাইসেন্সিং পলিসির মধ্যে একটা এক্সিট পলিসি থাকতে হবে। এক্সিট পলিসিটা হচ্ছে যে আপনাকে লাইসেন্স দেওয়া হলো বিকজ ইউ হ্যাভ ফুলফিল দ্য লাইসেন্সিং ক্রাইটেরিয়া, এবং কিন্তু কিন্তু বাজারে টিকে থাকার আপনার কম্পিটিশনে টিকবেন কি না টিকবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি যদি টিকতে পারেন, ইউ উইল স্টে ইন দ্য মার্কেট। আপনি যদি টিকতে না পারেন, তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা আমার না। আপনার যদি ক্যাপিটাল শর্টফল হয়, আপনি যদি প্রভিশনিং শর্টফল হয়, আপনার যদি লিকুইডিটি শর্টফল হয়, সেটা প্রোভাইড করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টের না। এই কথাটা ক্লিয়ার কাট বলে দেওয়া উচিত। এবং এবং যার ফলে এই 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 ব্যাংকগুলো, মানে প্রাইভেট ব্যাংক যেগুলো এখন আপনি আপনি মার্চ করতে যাচ্ছেন, তাদের মধ্যে একটা একটা মানে হ্যাজার্ড সবসময় কাজ করতেছিল।
যে ঠিক আছে লাইসেন্স তো পেয়ে গেছে, আর কি চিন্তা আমার, তাই না? আমাকে বাঁচায় রাখার দায়িত্ব এখন বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক। ডক্টর এই ধরনের মনোবৃত্তি যাতে না হয়, এবং এই যে আমি কেন আমরা এটাকে অপোজ করছি, এই যে সরকারি টাকা দিয়ে আপনি কেন বেসরকারি ব্যাংক আপনি আপনি বেল আউট করবেন, আমি কিছুই বুঝি নাই, তাই না? এতই সরকারের টাকা পয়সা হয়ে গেল যে আপনার একেবারে বেসরকারি ব্যাংক আপনাকে বেল আউট করতে হবে এখন। তো এগুলো ডেফিনেটলি আসলে মানে কনসার্নের ব্যাপার আমাদের। ডক্টর তৌফিক আহমেদ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সক্ষমতা থাকার পরও নানা জটিলতার কারণে সরকারি ব্যবস্থাগুলো ঠিকমতো ফাংশনিং হয় না। এখন হয় না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে গতিতে চলে, সরকারি প্রতিষ্ঠানগুলো সেই গতিতে চলতে পারে না। সেই ক্ষেত্রে এখন 5টি ব্যাংকে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, তারা কি উপায়, কোন ভূমিকা রেখে তারা এই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চালাতে পারবে বলে মনে করেন? আমি তো বললামই, আমি দোয়া করি এটা যেন সাকসেসফুল হয়, বাট দেয়ার ইজ এভরি পসিবিলিটি দ্যাট দে উইল নট বি সাকসেসফুল। কারণ এগুলো সরকারি প্রতিষ্ঠান তো হবে, বুঝছেন? আপনি একটা লোকে পাবেন ৫টার পরে যায় কাজ করতেছে, ৬টার পরে কাজ করবে, তাই না? এগুলো যদি বেসরকারি প্রতিষ্ঠান হইতো, তাহলে এটা যদি আপনার নিজস্ব ব্যবসা হইতো, তাই না? তাহলে ডেফিনিটলি আপনি সারারাত বসে, বসে হইলেও কাজকর্ম করতেন, তাই না? তো সুতরাং মানে আমাদের অভিজ্ঞতা তো ভালো না। আমি সেটাই বলতে চাচ্ছি। আমিও চাই না যে এগুলো আবার ফেল করুক, তাই না? তো ডেফিনিটলি এগুলো এগুলো যাতে সাকসেসফুল হোক সেটাই আমরা চাই। কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো না, এবং এই সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম করলে লোকজনদের মধ্যে যে একটা হ্যাজার্ড কাজকর্ম করে, সবাই যে মরাল হ্যাজার্ডে ভোগে, সবাই যে দায়-দায়িত্ব সম্বন্ধে একেবারে ওর একেবারে কাগজে কলমে যা বলা আছে তার বাইরে কিছু করবে না। কাগজে কলমে যা বলা আছে অতটুকু তো করে না এরা। তাই না? ডক্টর তো তৌফিক এই এই সমস্ত কারণে there is every possibility যে এগুলো সাকসেসফুল নাও হতে পারে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন। সেখানে বলা হচ্ছিল যে বাজার দর কোনোভাবে নিয়ন্ত্রণ আনা করা যাচ্ছে না। আমরা দেখলাম যে স্বাধীনতার ৫৪ বছর পর বিভিন্ন ধরনের সরকার এলো গেল, কিন্তু বাজার নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি। আমরা সাম্প্রতিক সময়ে যদি দেখি যে তুমুল জনসমর্থন নিয়ে একটি সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের যে পদক্ষেপগুলো রয়েছে, সেটি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? এই ব্যাপারে আগেও আমরা কথাবার্তা বলেছি। আসলে তো এই দাম, জিনিসপত্রের দাম বা বাজার ব্যবস্থাপনা যেটাই বলেন, যে এগুলো কন্ট্রোল করার জন্য আমাদের দ্বিমুখী, আসলে আমাদের আ মানে ২ ধরনের দ্বিমুখী বলতে আমি খারাপ সেন্সে মিন করছি না। আমরা মনিটারি পলিসিটাকেও ব্যবহার করি, আবার অন্যদিকে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকেও আমাদের ইউজ করতে হয়। আসলে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে আমাদের দুর্বলতা আছে। কারণ আমরা এই এখন এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো আসলে দাম কমানোর জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনার এই কন্ট্রাকশন মনিটারি পলিসি ইউজ করছে, তাই না? কিন্তু আমরা সবসময় বলে আসছি যে শুধু কন্ট্রাকশন মনিটারি পলিসি যে নেসেসারি, নো ডাউট, ওটা দরকার আছে। কিন্তু এট দ্য সেম টাইম এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা স্পেশালি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ইমপ্যাক্ট, বুঝছেন? এগুলো খুব দরকার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট। আমাদের এই যে আপনার এই যে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা, এই যে আপনার যখন খুশি তখন এই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিল। দেখা গেল বাজারে হিউজ সাপ্লাই, তাই না? এখানে তো ডিমান্ড সাপ্লাই কোনোভাবে আপনি মিলাতে পারবেন না। রোজার সময় দেখবেন হিউজ আপনার বেগুনের সাপ্লাই, কিন্তু দাম হয়ে গেছে ৳৩০০। এগুলো আমরা কিভাবে ডিফাইন করব? সুতরাং আমরা ওইটাই বলি যে আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করতে হবে। সরকারের বাজার ব্যবস্থাপনাটা ইমপ্রুভ করতে হবে। তবেই আসলে ওইটার সাথে যে আপনার যোগ করে যখন আপনার এই কন্ট্রাকশন এর মনিটারি পলিসি যোগ হবে, তখন দেখবেন এটার এফেক্টিভ একটা রেজাল্ট পাবেন। কারণ গত কয়েক মাসেও দেখতে পাচ্ছেন যে আসলে মনিটারি ম্যানেজমেন্ট মনিটারি পলিসির ইমপ্যাক্টটা কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। আসলে আপনার যে নন ফুড, ফুড আইটেম সবগুলো যত দ্রুত কমবে বলে আমরা আশা করেছিলাম সেটা করে নাই। কিন্তু কম হলেও একটু হয়েছে, এবং এই ধরনের ধারাবাহিকতা অন্তত মনিটারি পলিসির ধারাবাহিকতা থাকবেই। এখন শুধুমাত্র আমাদের বাজার ম্যানেজমেন্ট এবং আমাদের এই যে কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স গুলো আমাদের একটু এফেক্টিভলি ইউজ করতে হবে বাজারকে কন্ট্রোল করার জন্য। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আমরা যদি পণ্য ভিত্তিক একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ইলিশের ক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি ১ কেজি ইলিশ ২ থেকে ২,৫০০ টাকা করে কিনতে হচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন? পাশাপাশি আমাদের সার্বিক মূল্যস্ফীতি আসলে কোন দিকে যাচ্ছে? বছর শেষে কাঙ্ক্ষিত মাত্রায় সেটা পৌঁছাবে কিনা? আসলে তো দেখেন, আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন ইলিশের দাম কমবে, এবং পরে উনি দুঃখ প্রকাশ করেছেন ইলিশের দাম কেন কমলো না, তাই না? আপনারা নিশ্চয়ই সবাই পেপারে দেখেছেন এটা। যাই হোক, তার মানে কি, ডেফিনেটলি আপনার যে সাপ্লাই ডিমান্ডের যে অবস্থা, সেটা দেখে কিন্তু ওনারা প্রেডিক্ট করেছিলেন যে দাম কমবে।
এবং কিন্তু সেটা দেখা গেল দিনের শেষে দামটা কমলো না। তাহলে এখানে আসলে ঝামেলাগুলো কোথায় হচ্ছে, তাই না? ঝামেলাগুলো ডেফিনিটলি অন্য লেভেলে ক্রেতা আপনার এই পাইকারি বা আপনার কি বলে আপনার এই কি বলে রিটেইল এই সমস্ত ক্রেতা লেভেলে বা বিক্রেতা লেভেলে সমস্ত সমস্যাগুলো হচ্ছে। যেটাকে আমরা বলতে চাচ্ছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তাই না? সুতরাং এখানে হাত দিতে হবে সরকারকে। একটু শক্ত হাতে এদেরকে হ্যান্ডেল করতে হবে। এভাবে খালি মুখে বললেই হবে না। আমরা খুব ছোট্ট করে একটু জানতে চাই যে সম্প্রতি যে বিশ্ববাজারের দোহাই দিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর একটা আলোচনা শোনা যাচ্ছে, না, 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 এক্ষেত্রে এগুলো ঠিক না। সরকারের অবস্থান কি হওয়া উচিত বলে মনে করেন? না, না, সরকারের অবস্থান তো আমরা সবসময় বলেছি সরকার অত্যন্ত কঠোর এবং দৃঢ় হওয়া উচিত। বিশ্ববাজারে দাম কোন জিনিসের দাম কমার আগে, কোন জিনিসের দাম বাড়ার আগে কিন্তু বাংলাদেশের দাম বেড়ে যায়। আর বিশ্ববাজারে দাম কমার পরেও বাংলাদেশে কোনো ইমপ্যাক্ট হয় না। তখন বলে যে আমি তো আগে কিনে ফেলেছিলাম। তো এগুলো ওদের একটা অজুহাত। তো সুতরাং এগুলোকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে সরকারকে। সরকার কি আসলে কয়েকজন ব্যবসায়ীরই নাকি সরকার সাধারণ জনগণের, তাই না? আমি বলি না ব্যবসায়ীদের স্বার্থ দেখবে না, ব্যবসায়ীদের স্বার্থ দেখবে, কিন্তু সাধারণ জনগণের স্বার্থ তো আপনাকে দেখতে হবে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আমরা যদি স্বাভাবিকভাবে দেখি তাহলে আমরা আশাবাদী হতে পারি যে ভবিষ্যতে যদি কঠোর শুধুমাত্র নীতি প্রয়োগ করে না, সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বাজার ব্যবস্থাপনা সঠিক পথে যাবে বলে আপনি মনে করেন? জি, ডক্টর কারণ তৌফিক মাইক্রো আহমেদ পলিসির ব্যাপারটা তো ঠিক আছে। সুতরাং এখন শুধুমাত্র আপনার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। ওকে, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এ সময় দেওয়ার জন্য।